আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে এবং এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধ বিমান বিধ্বস্ত করার দাবি ইরানের। এ ঘটনায় তেহরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না বলে ট্রাম্পের মন্তব্য। দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। টাইব্রেকারে ভারতের বিপক্ষে 4-3 গোলের জয়। লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা, প্রথম রানার আপ নাজাহ নাওয়ার ও দ্বিতীয় রানার আপ আমিনা ইসলাম। রাজধানীতে গালা নাইটের বর্ণিল উৎসব। সেমিফাইনাল পেরিয়ে দরজায় কড়া নাড়ছে পিওজে সবুজ সুরের সন্ধানে। সিজন 1-এর গ্র্যান্ড ফিনালে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং ময়মনসিংহের ভালুকায় কলা চাষে কৃষকের সাফল্য। পানামা রোগের আক্রমণ ও সহজ শর্তে ঋণ সুবিধা না থাকায় সংকটে কৃষক। শুধু দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আর শুরুতেই ইরান যুদ্ধের 36তম দিন। ইরানের ভূখণ্ডে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে তেহরান। এমনকি যুদ্ধবিমানের উদ্ধার অভিযানে অংশ নেওয়া দুটি হেলিকপ্টারের মধ্যে একটি ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করা হয়। তবে ট্রাম্প বলেছেন, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইরানের সঙ্গে আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার। এছাড়া উভয় পক্ষ হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে চলছে হামলা পাল্টা হামলা। এর মধ্যে দুটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত করার দাবি করেছে ইরান। ইরান বলছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন A-10 ওয়ার্থক যুদ্ধবিমান হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত করেছে। এর আগে ইরানের ভূখণ্ডে একটি F-15 মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। বিবিসি ও সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত F-15 বিমানের উদ্ধার অভিযানে অংশ নেওয়া A-10 বিমানটিও হামলার শিকার হয়। এ সময় পাইলট সাগরে ঝাঁপ দিয়ে নিজের জীবন রক্ষা করেন এবং পরে তাকে উদ্ধার করা হয়। এমনকি উদ্ধার অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে গুলি চালিয়ে ভূপাতিত করার দাবি করে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে আলোচনায় কোনো প্রভাব ফেলবে না। তবে এই ঘটনায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করেছেন। তিনি বলেন, এই অভিযান এখন শাসন ব্যবস্থার পরিবর্তন থেকে দয়া করে কেউ আমাদের পাইলটদের খুঁজে দেবেন এই পর্যায়ে নেমে এসেছে। ভূপাতিত শত্রু বাহিনীর যুদ্ধবিমানের পাইলটদের জীবিত অথবা হত্যা করতে পারলে বিশেষ পুরস্কারের ঘোষণা দিয়েছেন ইরানের বোয়ের আহমাদ প্রদেশের গভর্নর ঈদুল্লাহ রাহমানি। এদিকে ইসরায়েল ইরানে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি হামলায় তেহরানের আবাসিক এলাকায় 3 জন নিহত হয়েছেন। এছাড়া পূর্ব লেবাননের একটি সেতু ধ্বংস হয়ে গেছে। সংযুক্ত আরব আমিরাতে হাফসান গ্যাস ক্ষেত্রে আগুন লেগেছে। এতে 1 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। এছাড়া ইরান ও তার মিত্ররা ইসরায়েলে যৌথ হামলা অব্যাহত রেখেছে। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে যাচ্ছে অন্যান্য সংবাদে। দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে টাইব্রেকারে 4-3 ব্যবধানে হারিয়েছে লাল সবুজের যুবারা। বিস্তারিত সানিয়া তন্ময়ের রিপোর্টে। বয়স ভিত্তিক আসরে আরও একবার সেরা বাংলাদেশ। ফাইনালের মঞ্চে একের পর এক আক্রমণ বলে দেয় জিততেই খেলেছে বাংলাদেশ। হয়েছেও তাই। লাল সবুজের যুবারা শিরোপা নিয়ে ফিরবে এবার বীরের বেশে। 2024 সালের পর মালদ্বীপের মাঠে হাজারো বাংলাদেশিকে সাক্ষী রেখে দ্বিতীয়বার শিরোপা উঁচিয়ে ধরার স্বাদ। স্টেডিয়াম জুড়ে একটাই শব্দ, বাংলাদেশ বাংলাদেশ। প্রথম থেকেই ভারতের গোলবারে ফয়সাল মুর্শেদদের ব্যস্ত সময়। তবে ফুটবলে গোলকিপারকে পরাস্ত করাই সর্বোচ্চ অর্জন। আক্রমণ আশাতীত না হলেও থামেনি লাল সবুজের যুবারা। চেষ্টা চালিয়েছে বারবার, তবে নির্ধারিত সময় ফল না আসায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। প্রথম শট থামিয়ে দিয়ে ভারত শিবিরে চাপ বাড়ান বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। আর নিজেদের প্রথম 3টি শটই নিখুঁত লক্ষ্যভেদ করে লাল সবুজের যুবারা।
ভারত পঞ্চম শটটি মিস করলেও শেষ পেনাল্টি থেকে গোল আদায় করে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান। আর তাতেই দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের উল্লাসে মাতে বাংলাদেশের যুবারা। সানিয়া তন্ময়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে স্টার সিনেপ্লেক্সের সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় তাদের সেখানে প্রবেশের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা গেছে তারা 2026 সালে মুক্তিপ্রাপ্ত অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত সায়েন্স ফিকশন প্রজেক্ট হেইল মেরি চলচ্চিত্রটি দেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার মেজবাহ আহমেদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সব অংশীদারের সঙ্গে আলোচনা চলছে। পাবনায় 8 দিনব্যাপী বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শুক্রবার রাতে পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ। প্রধান আলোচক ছিলেন পাবনা 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডাক্তার আহমেদ মোস্তফা নোমান। সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের সরকারের বয়স মাত্র 1.5 মাস। আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল অংশীদারদের সঙ্গে আমরা আমাদের আলাপ আলোচনা শুরু করেছি এবং আমরা আশাবাদী সকলের আলোচনার সম্মিলিত ফলাফলের ভিত্তিতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। লাক্স সুপারস্টার 2025 নির্বাচিত হলেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। এছাড়া প্রথম রানার আপ হয়েছেন নাজাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানার আপ আমিনা ইসলাম। গালা রাউন্ডে বিজয়ীদের ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমা ও ওয়েব ফিল্মে কাজের সুযোগ থাকছে বলেও ঘোষণা দেওয়া হয়। শুক্রবার রাতে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে বর্ণিতার হাতে তুলে দেওয়া হয় বিজয়ী ট্রফি। বর্ণিতা সাংবাদিক মেহবুব আলম বর্ণর মেয়ে। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 7 বছর পর ফিরে আসা দেশের জনপ্রিয় বিউটি কম্পিটিশন লাক্স সুপারস্টারের বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড ফিনালেতে অংশ নেওয়া 5 জনের মধ্য থেকে এবারের সেরা সুন্দরীর খ্যাতি অর্জন করেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। The winner of Lux Superstar 2025 is Bornisha! নির্ধারিত পুরস্কারের পাশাপাশি চ্যাম্পিয়নের জন্য বিশেষ আকর্ষণ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এবং রায়হান রাফি পরিচালিত সিনেমায় অভিনয়ের সুযোগ। এছাড়া 2 রানার আপ চ্যানেল আই প্রযোজিত ও শিহাব শাহিন পরিচালিত ওয়েব ফিল্মে কাজের সুযোগ পাবেন। কাকে উইনার হিসেবে দেখতে চান, অনেকে আমার নাম বলছিলেন, সেটাই মনে হচ্ছিল হয়তো সেটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু এখন হাতে এটা পেয়ে মনে হচ্ছে এটা শুধু একটা ট্রফি না, একটা অনেক বড় রেসপন্সিবিলিটি। কারণ মানুষের ভালোবাসায়, মানুষের সাপোর্টে আমি এত দূর এসেছি। অনুভূতিটা আসলে অসাধারণ। কম্পিটিশন, একজন জিতবে একজন হারবে, এটাই স্বাভাবিক, কিন্তু পুরো জার্নিটা অনেক বেশি এনজয় করেছি, অনেক কিছু শিখতে পেরেছি। সব কিছু মিলিয়ে একটা খুব ভালো জার্নি আমি গিফট হিসেবে পেয়েছি অ্যান্ড আই এম সো গ্রেটফুল। লাক্সের স্বপ্ন কতদিন আগে থেকে দেখেছেন? ছোট্টবেলা থেকে। রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে তারকাখচিত এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক সহ বিশিষ্টজনেরা। লাক্স চ্যানেল আয়ের যে প্রথম 10 জন থাকে তারা বিভিন্নভাবে 2005 থেকে আজ পর্যন্ত অনেকেই আমাদের চলচ্চিত্র অঙ্গনে, নাটকের অঙ্গনে, আমি বলবো যে শুধু যে জায়গা দখল করে রয়েছে তাই নয়, শীর্ষস্থানে জায়গা রেখেছে। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও অনেক মেয়েকে অনুপ্রেরণা দিয়েছে, ইন্সপায়ার করেছে তাদের স্বপ্নের পিছে ছোটার, নিজের জন্য কিছু একটা করার। জমকালো আয়োজনে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ।
যেখানে ছিল শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকাদের মিলন মেলা। আমার কাছে আসলে মনে হচ্ছে যে আমি একটা মেমোরি লেনে হাঁটতে এসেছি। শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা না, যারা এখানে মানে এই যে ফাইনাল গালা রাউন্ডে যারা উঠে তাদের কিন্তু অনেক রকমের গুণ থাকতে হয়। তো একটা মানুষের মধ্যে যে এত ধরনের গুণ থাকতে পারে এই অনুষ্ঠানটা না দেখলে আমরা বুঝতে পারতাম না। গত 20 বছরে আমাদের দেশের নারীদের মধ্যে যত ভালো অভিনেত্রী আমরা পেয়েছি তার বেশিরভাগই এই প্ল্যাটফর্মের মধ্য দিয়ে এসেছে। লাক্স চ্যানেলাই শো দেখতে আসছে, বাবা মার সাথে আসছে। আফটার লাক্স আসলে লাইফটা অনেক চেঞ্জ, নতুন কাজ করছি, অনেক মানুষের সঙ্গে মিশছি, অনেক এক্সপোজার পেয়েছি, ভালো ভালো গুণী গুণী মানুষের সাথে পরিচয় হয়েছে। স্পেশালি চ্যানেল আইয়ের সঙ্গে অনেক দিন আমরা কাজ করেছি, আমরা এখনও চ্যানেল আইয়েরই সন্তান। ওরা অনেক স্মার্ট, ওদের সবার জন্য শুভকামনা। সবাই মনে হয় খুবই ভালো কাজ করবে। অনেক বৎসর ধরেই এটার সাথে ইনভলভড, আমরা কাজ করছি ওনাদের ব্যাক স্টেজে, তো সেটা একটা আনন্দের ব্যাপার আমার জন্য। এবারের আয়োজনে শুধু সৌন্দর্য নয়, প্রতিযোগীদের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, স্টাইল, সেন্স এবং কন্টেন্ট তৈরির সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আইয়ের পর্দায়, আইস্ক্রিন সহ চ্যানেল আইয়ের সব ডিজিটাল প্ল্যাটফর্মে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। নানা ধাপ, প্রক্রিয়া এবং সেমিফাইনাল পেরিয়ে দরজায় কড়া নাড়ছে পিওজে সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর গ্র্যান্ড ফিনালে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে চ্যানেল আই প্রাঙ্গণের ব্যস্ততায় আয়োজক, প্রতিযোগী, বিচারক ও কলাকুশলীরা। এমন আয়োজন পরিবেশ প্রতিবেশ রক্ষা ও পরিবেশ বান্ধব জীবনাচারের নিশ্চিতে সামাজিক ও সাংস্কৃতিক জাগরণ তৈরি করবে বলে মনে করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মুশাহিদ রনির রিপোর্টে। সঙ্গীত যদিও সরাসরি অবকাঠামো নির্মাণ কিংবা কার্বন নিঃসরণ কমায় না, তবে মানুষের চেতনা, সংহতি এবং আচরণগত পরিবর্তনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এই বাস্তবতাকে সামনে রেখে জলবায়ু অভিঘাত মোকাবেলা ও ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সামাজিক সাংস্কৃতিক জাগরণ নিশ্চিতে অবতারণা সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর। সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্য থেকে যন্ত্রীয় ও কণ্ঠশিল্পী ক্যাটাগরিতে নির্বাচিত সেরা 10 জনকে নিয়ে চলছে ফাইনালের আয়োজন। শিল্পসত্তার যারা মানুষ, তাদের কাছে একটা ভালো মঞ্চ, একটা অসম্ভব সুন্দর মঞ্চ খুবই আকাঙ্ক্ষার বিষয়। আশা করছি খুবই প্রতিযোগিতাপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি হবে এবং তাদের গান বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করবে এবং আমি বিশ্বাস করি তারা অনেক দূর যাবে। এমন আয়োজন বিপন্ন সুর ও সঙ্গীত সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের সাথে কার্যকর সংযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে মত বোদ্ধাদের। বেস্ট যেন ওরা দিতে পারে মঞ্চে, তো সেই সব কিছু নিয়েই আমরা নতুন একগুচ্ছ সঙ্গীত শিল্পী পাবো, সেই আশা নিয়েই আসলে আমাদের কার্যক্রম এখন শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা চালিয়ে যাচ্ছি। শুধু গান গাওয়া তো না, গানের সঙ্গে সঙ্গে অনেক কিছু থাকে, আচার আচরণ থাকে, কথা বলা থাকে, ভদ্রতা থাকে, সবকিছু কিন্তু গ্রুমিং প্রয়োজন হয়। ওরা চেষ্টা করছে আরো ভালো গাইবার, তো আমরাও চেষ্টা করছি এদেরকে যেন আরো ভালো গাওয়াতে পারি। সারা বিশ্বের মানুষ আমাদের গান করে, অথচ আমরাই অবহেলা করি। তাই আমাদের পরবর্তী প্রজন্ম যখন বুঝতে পারবে যে এই সুরের মধ্যে আমার দেশ, আমার মা, আমার মাটি, মানুষ, শেকড় সবকিছুর গন্ধ মিশে আছে। গানের সুরে প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের ঐতিহ্যবাহী জ্ঞানকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি আধুনিক টেকসই জীবনযাত্রার ধারণাকে এগিয়ে নেবে বলে মনে করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সারা বাংলাদেশ ব্যাপী যেই সব শিল্পী লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় এবং আমাদের বাংলাদেশের যে গানগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে সংরক্ষণ করা, উঠিয়ে আনা, তারই কিন্তু একটি প্রচেষ্টা হচ্ছে মিউজিক ক্লাবের মাধ্যমে। এই যে সারা বাংলাদেশ থেকে সবুজ যা দিন দিন বিবর্ণ হয়ে যাচ্ছে, আমাদের ছেলেমেয়েরা বলি কিংবা আমাদের ভবিষ্যৎ প্রজন্মে যারা আছে তারা কিন্তু ভালো কিছু দেখছে না, ভালো কিছু পাচ্ছে না,
এবং তারা কিন্তু ইতিহাস ভুলে যাচ্ছে, দেশের ইতিহাস, মাটির ইতিহাস। আমাদের যেখান থেকে শুরু হয়েছে, বাংলাদেশের জন্ম হয়েছে যখন থেকে, তার অনেক ইতিহাসই কিন্তু আমরা হারিয়ে ফেলছি আমাদের অজ্ঞতার কারণে, আমাদের পৃষ্ঠপোষকতার কারণে। সেই জায়গাটাকেই কিন্তু জাগ্রত করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্টের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর গণমাধ্যম সহযোগী চ্যানেল আই। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁওয়ে কলা চাষে কৃষকরা সাফল্যের মুখ দেখেছেন, কিন্তু পানামা রোগের আক্রমণ আর কৃষকের সহজ ঋণ সুবিধা না থাকায় সংকটের মুখোমুখি হতে হচ্ছে। কৃষকরা বলছেন, সহায়তা পেলে কলার উৎপাদন বাড়বে, নিশ্চিত হবে কৃষকের লাভ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বাংলাদেশের আবহাওয়া কলা চাষের জন্য বেশি উপযোগী। এ কারণে দেশীয় ফলের মধ্যে আমের পরেই দ্বিতীয় সর্বাধিক উৎপাদিত ফল হচ্ছে কলা। দেশের অন্যান্য অঞ্চলের মতো ময়মনসিংহের ভালুকা উপজেলায় কলা চাষ বাড়ছে, লাভবান হচ্ছেন কৃষক। আগে আখ করতাম, আখে লাভজনক বেশি ফলন না, এখন আখ চাপায় আমরা কলা করি। বাজার ভালো থাকলে 1000ও বেচা যা, 800 বেচা লাগে, 900 বেচা লাগে, আবার 600 বেচা লাগে। পাইকার আসে না আপনি না, ঢাকা পাড়ে দিয়ে। তবে কৃষকরা বলছেন ঋণ পাওয়া সহজ না হওয়ায় তাদের উচ্চ সুদে এনজিও ঋণ নিতে হচ্ছে। কত পার্সেন্ট শতকরা এনজিওর কাছে ঋণ নেয় আর কত পার্সেন্ট ব্যাংকে যায়? 80%ই আপনার এনজিওতে যা, আর 20% ব্যাংকে যা। এই 20% ব্যাংকে যারা যায় তাদের কত পার্সেন্ট ঋণ আসলে পায় ব্যাংক থেকে? তাদের মধ্যে 20%-এর মধ্যে ওই 10-15% এরকম পায়। আর এনজিওতে যে 80%, এই 80%-এর মধ্যে দেখা গেল 70-60-70% পায়। এছাড়াও দিন দিন বাড়ছে কলা চাষের পানামা রোগের সংকট। দর্শক দেখেন পানামা রোগের বিস্তৃতি, হ্যাঁ, পুরা ভিতরটা পচায় ফেলায়। ওইটাকে একদম নষ্ট করে ফেলে না? ওই ভিতরে একটা শ্বাসের মতো হতো। যদি মাতৃ গাছে এই রোগটার সিমটমটা দেখা দেয়, তাহলে এই সাকারটা নিয়ে সে যে জায়গায় রোপণ করুক না কেন, ওইখানে কিন্তু এর জীবাণুটা থেকে থাকে। সরকারি সহায়তার প্রত্যাশায় আছেন এই অঞ্চলের কৃষকেরা। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। কলা চাষে এই অঞ্চলের কৃষকের জীবনে শুধু ভাত নয়, এসেছে সমৃদ্ধি। কিন্তু একই সাথে রোগবালাই, কৃষি ঋণ, বাজার ব্যবস্থাপনা, এদিকে ইন্স্যুরেন্স, এই সমস্ত ইস্যুসগুলো যদি চাষিদেরকে সাথে সম্পৃক্ত করা যায়, তাহলে কলাই ভাগ্যের পরিবর্তন যেমন করতে পারে, এই অঞ্চলের সমৃদ্ধি বয়ে আনতে পারে। কলা চাষ দিনের পর দিন সম্প্রসারিত হচ্ছে, এদিকে সরকারের সুনজর দেওয়াটা খুবই প্রয়োজন। ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। সুধী দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। আর সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর যা থাকছে: কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ ফেরানো এই মুহূর্তে কঠিন, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সমস্যা সমাধানে নানা পরিকল্পনা। আছে জিঙ্ক ফ্রেশ টেকনোলজি, যা জীবাণুর সাথে লড়াই করে দেয় সতেজ নিঃশ্বাস 18 ঘন্টা পর্যন্ত। হাই, তোমার টিকিট। আর এটা তোমার। ক্লোজ আপ 18 ঘন্টা সতেজ নিঃশ্বাস। ডাভ কি সাবানের থেকে আলাদা? আপনার সাবান আর ডাভ নিন, একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ লাগে আর ডাভের দিকটা নরম ও কোমল, কারণ ডাভ সাবানের থেকে আলাদা। এর 1/4 ময়েশ্চারাইজিং ক্রিম দেয় নরম, কোমল ও উজ্জ্বল ত্বক। তফাৎটা বুঝতে আজই ডাভ ব্যবহার করুন। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সঞ্জিদা খাতুনের জন্মদিন আজ। তাকে নিবেদিত করে আজ সন্ধ্যা 6:30টায় ছায়ানটের বসন্তের অনুষ্ঠান। একই সঙ্গে ছায়ানট মিলনায়তনে তাঁর জন্মদিন উদযাপন করা হবে। পরিবেশিত হবে বসন্তের গান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যগীতি সুন্দর। সকলের জন্য এই অনুষ্ঠান উন্মুক্ত থাকবে। সঞ্জিদা খাতুনের বিপুল কর্মময় বর্ণাঢ্য জীবন সামগ্রিকভাবে বাঙালির মানস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তার জন্ম 1933 সালের 4 এপ্রিল। বাবা কাজী মোতাহের হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক, মা সাজেদা খাতুন গৃহিণী।
সঞ্জিদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন তিনি। 2025 সালের 25 মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সঞ্জিদা খাতুন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু নিয়ে আবারও পুরনো প্রতিশ্রুতি দিলেন বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা। জাপানের সঙ্গে আরেক দফা বৈঠকেও 3rd টার্মিনাল চালু নিয়ে সমঝোতা হয়নি। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তারা জানান, চলতি বছরেই চালু হবে 3rd টার্মিনাল। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। 2023 সালের অক্টোবরে আংশিক উদ্বোধন হলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল প্রায় 3 বছর ধরে বন্ধ। অপারেটর নিয়োগের ব্যর্থতায় অকার্যকর হয়ে আছে 22,000 কোটি টাকার প্রকল্পটি। 15 বছরের জন্য জাপানের পরিচালনা করার কথা থাকলেও বনিবনা হচ্ছে না। বারবার বসাটা মানে একটা ভালো সলিউশনে আসা, কারণ অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। আমরা প্রথমে দেখি এটা আমার দেশের স্বার্থে হচ্ছে কিনা, আমরা দেশের স্বার্থটাকে আগে দেখে আমরা কাজ করছি, এই জন্য একটু সময় লাগছে। তো অবশ্যই এটা হয়ে যাবে, শীঘ্রই হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের। ছুটির দিনে প্রায় 1.5 ঘন্টার বৈঠকে সমাধান না এলেও শেষ পর্যন্ত জাপানি পরিচালনা করবে সেটি নিশ্চিত করলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী। We want the best deal for our country, the best deal for our people here. Negotiations are moving towards the right direction. Right. That's it. আমরা নেগোসিয়েশন করার জন্য কথা বলেছি and hopefully it will be done. Our foreign advisor also were there. এবং we hope this is what is expected. It is likely to be done. বিএনপি সরকারের সময়টা চালু হবে এবং খুব এই বছরের মধ্যে চালু হবে ইনশাআল্লাহ। তারা জানান 3rd টার্মিনাল নিয়ে ওপেন টেন্ডার হবে না। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসের নিচে থাকা একটি গোপন ভূগর্ভস্থ বাংকার প্রকল্পের বিবরণ প্রকাশ করেছেন। সাধারণত এই ধরনের স্থাপনা গোপন রাখা হয়, তবে ট্রাম্প নিজের বলরুম নির্মাণের যৌক্তিকতা দেখাতে এই তথ্য উন্মুক্ত করেছেন। কি আছে সেই বলরুমে, বিস্তারিত জানাচ্ছেন সুব্রত গাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় প্রায় $40 কোটি ব্যয়ে নির্মিত বলরুমের নিচে গড়ে তোলা হচ্ছে একটি সুবিশাল সামরিক কমপ্লেক্স। এটি পুরনো প্রেসিডেন্সিয়াল ইমার্জেন্সি অপারেশন সেন্টার বা পিইওসি ভেঙে নির্মাণ করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি এই বাংকার 2001 সালের 11 সেপ্টেম্বর হামলার সময়ও ব্যবহৃত হয়েছিল। ট্রাম্প জানিয়েছেন এই ভূগর্ভস্থ স্থাপনায় থাকবে বোমা প্রতিরোধক আশ্রয়স্থল, হাসপাতাল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা। এছাড়া থাকবে সর্বাধুনিক গোপন যোগাযোগ ব্যবস্থা এবং জৈব অস্ত্র প্রতিরোধী ব্যবস্থা। উপরের বলরুমটি ড্রোন, গুলি ও অন্যান্য হামলা থেকে ভূগর্ভস্থ স্থাপনাটিকে রক্ষা করবে। সব জানালা হবে বুলেট প্রুফ। তবে আইনি জটিলতার কারণে নির্মাণ কাজ বর্তমানে স্থগিত রয়েছে। সিক্রেট সার্ভিস জানিয়েছে স্থাপনাটি সম্পন্ন হলে জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। আদালত কংগ্রেসের অনুমোদন ছাড়া নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ট্রাম্প অবশ্য বলেছেন বলরুম ও বাংকার একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই নির্মাণ কাজ জরুরি। প্রকল্পের সঠিক খরচ, সামরিক শাখার ভূমিকা এবং রক্ষণাবেক্ষণ খরচ এখনও অজানা। তবে এই স্থাপনাটি হোয়াইট হাউসের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন মাত্রায় উন্নীত করবে। সুব্রত গাইন, চ্যানেল আই। ঈদে মুক্তির জন্য তৈরি হচ্ছে মাসুদ রানা। বাংলাদেশের স্পাই থ্রিলার জগতের জনপ্রিয় চরিত্র মাসুদ রানাকে এবারও পর্দায় আনছে জাজ মাল্টিমিডিয়া। চলচ্চিত্রটির কলাকুশলীরা জানিয়েছেন, চলতি মাসেই মাসুদ রানা চলচ্চিত্রের সব ধরনের কাজ শেষ হবে। বৃহস্পতিবার প্রকাশ হবে মাসুদ রানার ট্রেইলার। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। কয়েক প্রজন্মের বাঙালি পাঠকের প্রিয় চরিত্র মাসুদ রানা। 70-এর দশকে বইয়ের পাতা থেকে কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা উঠে আসে চলচ্চিত্রের পর্দায়। ব্যবসা সফল ছবিটির 4 যুগ পর মাসুদ রানাকে নিয়ে বিগ বাজেটের MR9 নির্মাণ করে জাজ মাল্টিমিডিয়া। 3 বছর পর পর্দায় আরও একবার হাজির হচ্ছে মাসুদ রানা। এবার প্রধান চরিত্রে থাকছেন চ্যানেল আইয়ের কে হবে মাসুদ রানা রিয়েলিটি শোয়ের চ্যাম্পিয়ন রাসেল রানা। রাসেলকে আমি শিওর ভালো লাগবে, এবং বাংলাদেশের ফাইটের জন্য যে আমরা অ্যাকশন হিরো খুঁজে পাচ্ছি না,
আমার মনে হয় যে এই অভাবটা রাসেল পূরণ করবে ইনশাল্লাহ। চমৎকার ফাইন্ডিং ছিল, যারা জাজমেন্টে ছিলেন চ্যানেল আইয়ের এই রিয়েলিটি শোতে, তারা আসলে পারফেক্ট ছেলেটাকে বেছে নিচ্ছেন। এবং আমার মনে হয়েছে যে কাজী আনোয়ার হোসেনের বই যখন আমরা পড়ছি, তো যেরকম পোর্ট্রেট করা উচিত ছিল, যেরকম অ্যাটিটিউড, যে ধরনের একটা অ্যাট্রাকটিভনেস একটা ছেলের দরকার মানে মাসুদ রানার জন্য, আমরা চেষ্টা করছি যে রাসেলকে এইভাবে প্রেজেন্ট করার জন্য। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, মাসুদ রানা চলচ্চিত্রটি পর্দায় আনতে এখন চলছে শেষ মুহূর্তের কাজ। বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট কিংবা এই যে এইসব কোনো কথা বলবো না, তবে বলবো জাজের ওয়ান অফ দ্য বিগেস্ট বাজেটের মুভি। আশা করি দর্শকদের ছবিটা ভালো লাগবে। আমরা আরেকদিন শুটিং করলেই আমাদের ক্যামেরাটা ক্লোজ হয়ে যাবে। বাকি অংশ সব এডিটিং ডাবিং কমপ্লিট হয়ে আছে। আমরা ছবিটা আমাদের আশা করি এই মাসের ভিতরে ছবিটা রেডি হয়ে যাবে। সব পরিবারের দেখার মতো ছবি। আর যারা মাসুদ রানার ফ্যান তাদের তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। মাসুদ রানাকে নিয়ে ধারাবাহিকভাবে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মুখে 2010 জন বন্দীকে মুক্তি দিয়েছে কিউবা। যদিও এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কিউবা দূতাবাস জানিয়েছে, হোলি ইউকে বা ইস্টার সানডের আগে ধর্মীয় উৎসব উদযাপনের প্রেক্ষাপটে তাদের মুক্তি দেওয়া হচ্ছে। কিউবার হাভানার লা লিমা কারাগার থেকে শুক্রবার থেকে বন্দীদের মুক্তি দেওয়া শুরু হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে যুবক, নারী ও 60 বছরের বেশি বয়সী ব্যক্তিও রয়েছেন, যাদের সাজার মেয়াদ আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল, তাদেরই আগাম মুক্তির জন্য নির্বাচন করা হয়েছে। এই তালিকায় বিদেশি এবং বিদেশে বসবাসরত কিউবার নাগরিকরাও রয়েছেন। সকালে ক্রমাগত বন্দীরা গেট থেকে বের হলে পরিবারের সদস্যরা তাদের স্বাগত জানায়। কিউবার কারাগারে এখনও প্রায় 57,000 বন্দী রয়েছে। এবারে কৃষি সংবাদ। সরকারের সিদ্ধান্তে যশোরে বাংলাদেশ কৃষি ব্যাংকের কৃষি ঋণ থেকে মুক্তি পাচ্ছেন 7,638 জন কৃষক। 10,000 টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের এই উদ্যোগে জেলায় প্রায় 6,58,00,000 টাকার ঋণ মওকুফ হচ্ছে। এতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের পাশাপাশি কৃষক পরিবারও ফিরেছে স্বস্তি। এবারে প্রকৃতি সংবাদ। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন বাগেরহাটের ঐতিহ্যবাহী 60 গম্বুজ মসজিদ। মসজিদটিতে স্থাপত্য শিল্পের যে নির্মাণশৈলী দেওয়া হয়েছে তা যেন স্থাপত্য শিল্পের বিশুদ্ধ ব্যাকরণ। বিশ্ব ঐতিহ্যবান হিসেবে স্বীকৃত দক্ষিণ এশিয়ার সবচেয়ে দৃষ্টিনন্দন ও চিত্তাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি ও পর্যটকরা। সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রের 2টি যুদ্ধ বিমান বিধ্বস্ত করার দাবি ইরানের। এ ঘটনায় তেহরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না বলে ট্রাম্পের মন্তব্য। দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল বাংলাদেশ। টাইব্রেকারে ভারতের বিপক্ষে 4-3 গোলের জয়। লাক্স সুপারস্টার চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা, প্রথম রানার আপ নাজাহ নাওয়ার ও দ্বিতীয় রানার আপ আমিনা ইসলাম। রাজধানীতে গালা নাইটের বর্ণিল উৎসব। সেমিফাইনাল পেরিয়ে দরজায় কড়া নাড়ছে পিওজে সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর গ্র্যান্ড ফিনালে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবং ময়মনসিংহের ভালুকায় কলা চাষে কৃষকের সাফল্য। পানামা রোগের আক্রমণ ও সহজ শর্তে ঋণ সুবিধা না থাকায় সংকটে কৃষক। শুধু দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।